সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের নবম পরিচ্ছেদ। এই পরিচ্ছেদের শিরোনাম হচ্ছে কৃৎ প্রত্যয়ের বিস্তারিত আলোচনা। তো আমি এর আগের পরিচ্ছেদে আগের ক্লাসে ধাতু নিয়ে আলোচনা করেছি, ধাতুর সাথে এটি সম্পর্কিত। তো এই অধ্যায়ের যে আলোচনা কৃৎ প্রত্যয়ের বিস্তারিত আলোচনা এবং পরবর্তীতে আছে তদ্ধিত প্রত্যয়ের বিস্তারিত আলোচনা, এই আলোচনা করতে গেলেই আমাদেরকে কিছু কমন টপিক আছে যেগুলো আমাদের জানতে হবে। সেগুলো কি? যেমন প্রকৃতি কি, প্রকৃতি আমাদের জানতে হবে, প্রত্যয় কি, এই কথাগুলো জানতে হবে। তো প্রথমে আসো আমরা প্রকৃতি কি। এটা আমরা প্রকৃতিটা বুঝি, এটা শব্দমূল বা ক্রিয়ামূল, শব্দমূল বা ক্রিয়ামূল। আমি এর আগে আলোচনা করেছিলাম তোমরা যে রূপ বা মরফিম এই কথাটার সাথে তোমাদের পরিচিতি আছে। রূপ যেটাকে আমরা বলি শব্দের ক্ষুদ্রতম অংশ, এই রূপটাকে আমরা ভাগ করেছিলাম দুভাগে। একটি হচ্ছে তোমার ফ্রি মরফিম, আরেকটি ছিল বাউন্ড মরফিম। এটাকে আমরা বলছি, ফ্রি মরফিমটাকে বলছি আমরা প্রকৃতি। ঠিক আছে। আর বাউন্ড মরফিমটাকে বলছি আমরা লগ্নক, বা এটাকে আমরা অ্যাফিক্স হিসেবে চিনি। আচ্ছা, এই প্রকৃতিটাকে আমরা আবার দুভাগে ভাগ করেছি। একটি হচ্ছে তোমার ক্রিয়ামূল বা ধাতু, ক্রিয়ামূল বা ধাতু বা ক্রিয়া প্রকৃতি, আরেকটি হচ্ছে শব্দমূল বা আচ্ছা, এটাকে শুধু প্রকৃতিও বলতে পারি, ক্রিয়ামূল বা ধাতুকে। যেমন আমরা ধরো এই যে সে করছে, কর, এটি হচ্ছে ক্রিয়ামূল বা ধাতু বা ক্রিয়া প্রকৃতি, বা শুধু প্রকৃতিও বলা চলে, আর এটাকে বলি আমরা নাম প্রকৃতি, শব্দমূল বা নাম প্রকৃতি। আচ্ছা, কর, এটি আমি যদি এই চিহ্নটা ব্যবহার করি, আমি বিগত ক্লাসে বলেছিলাম ধাতুর আগে আমরা এই চিহ্নটা ব্যবহার করি, তখন কিন্তু আমাকে ক্রিয়া প্রকৃতি আর লেখার প্রয়োজন নেই। এটি ধাতু নির্দেশক চিহ্ন। তো সুতরাং আমরা বুঝলাম প্রকৃতিটা দু ধরনের, একটি হচ্ছে তোমার ক্রিয়া প্রকৃতি, আরেকটি হচ্ছে নাম প্রকৃতি। ঠিক আছে। তো ক্রিয়ার মূলটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, আর নাম প্রকৃতিটা কি? ক্রিয়াপদ বাদ দিলে অন্য সবগুলো পদকে আমরা একসাথে বলি নামপদ। এই নামপদের যে মূল অংশটা, সেটিকে আমরা নাম প্রকৃতি হিসেবে চিনি। যেমন আমি যদি বলি ঢাকাই, এটির মূল অংশটা কি? ঢাকা যোগ আই, ঢাকাই। এটি হচ্ছে, ঢাকাটা হচ্ছে তোমার নাম প্রকৃতি। ঠিক আছে। তো আমাদের তোমার এই যে প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি এবং নাম প্রকৃতির মধ্যে নাম প্রকৃতিগুলো আমরা চিনতে পারি, সেটি বাংলা হোক সংস্কৃত হোক, যে কোনো শব্দ যদি বলে, যেমন কেন্দ্রিক বলা হলো, কেন্দ্রিক। তো এটার মূল শব্দটা কি? কেন্দ্র, বোঝা যাচ্ছে। পাগলামি, আমি লিখলাম পাগলামি, তো এটার মূল শব্দটা কি? পাগল। এটি হচ্ছে তোমার নাম প্রকৃতি, এটি চেনা যায়।
ঠিক আছে, বা গোলাপি, আমি বললাম গোলাপি, গোলাপি। তো গোলাপটা হচ্ছে তোমার এটা নাম প্রকৃতি, এটাকে ভাঙলে মানে ফ্রি মরফিম বা এই নাম প্রকৃতি বা শব্দমূল যেটা পাবো সেটি হচ্ছে গোলাপ, গোলাপ যোগ দীর্ঘী। ঠিক একইভাবে আমি যদি বলি সোনালি, রূপালি, সোনা এবং রূপা যথাক্রমে নাম প্রকৃতি, তাহলে নাম প্রকৃতিটা আমরা সহজে চিনতে পারছি। কিন্তু ক্রিয়া প্রকৃতির বেলায় আমাদের একটু কষ্ট করতে হবে। তোমার মনে করো গত ক্লাসে আমরা যে ধাতু সম্পর্কে আলোচনা করেছিলাম সেখানে প্রায় 18টা ধাতুর পরিচয় দেওয়া আছে সেখানে তোমার বাংলা এবং সংস্কৃত মৌলিক ধাতুর ক্ষেত্রে। তোমরা সেগুলো ভালো করে আয়ত্ত করবে। এই 18টা ধাতুর পাশাপাশি আরও কিছু ধাতু তোমাদের কিন্তু এই পড়তে পড়তে তোমাদের আয়ত্ত করতে হবে, ঠিক আছে? তো সেই ধাতুগুলো দেখো, বৃদ্ধ আমি সংস্কৃতিতে বললাম, হ্যাঁ, দা, দে, দে, দা, হ্যাঁ, তারপরে ধরো এরকম বল, বচ, ঠিক আছে? তারপর ধরো তোমার গা, গই সংস্কৃতিতে। তো এরকম কিছু আরও কিছু তোমরা এই প্রকৃতি প্রত্যয় এই অধ্যায়ের আলোচনা করতে করতে এই নতুন নতুন আরও যেই ধাতুগুলো আসবে, ক্রিয়ামূলগুলো যেগুলো আসবে সেগুলো কিন্তু আয়ত্ত করতে হবে, হ্যাঁ। তো পাশাপাশি যেমন আমরা আরও কিছু ধাতু খেয়াল করি, মুচ, সৃজ, সৃজন করা, সৃষ্টি করা, ত্যাজ, ত্যাগ করা, এই যে ধাতুগুলো এগুলো তোমরা পাবে, এগুলো কিন্তু বাংলায় কিন্তু নেই, এটিও খেয়াল করতে হবে। তো আমরা বিগত ক্লাসের যে আলোচনাটা করেছি ধাতু সংক্রান্ত যেই আলোচনাটা হয়েছে সেখানে যেই মৌলিক ধাতুগুলো তালিকা ছিল সেগুলো তোমাদের ভালো করে জানতে হবে। পাশাপাশি আমি যে কয়েকটা ধাতু লিখলাম সেগুলো জানতে হবে, তাহলে আমরা কিন্তু ক্রিয়ামূলটা বা এই তোমার কৃত প্রকৃতিটা আমরা চিনতে পারবো। তো এটা একটু চর্চা করতে হবে। এরপরে আসো আমরা প্রকৃতি নিয়ে একটু কথা, এই প্রত্যয় নিয়ে একটু কথা বলি। প্রকৃতিটা আমরা চিনলাম, প্রত্যয়টা কি? যে আমি বলেছি এখানে এই যে এই তোমার লগ্নক বা অ্যাফিক্স যেটাকে বললাম সেটিকে আমরা তোমার অ্যাফিক্সকে এই যে প্রেফিক্স, ইনফিক্স, সাফিক্স, এর আগে আমি পদ প্রকরণের সেখানে শব্দগত তৈরির প্রক্রিয়ার ক্ষেত্রে এই কথাগুলো বলেছিলাম। এটি হচ্ছে উপসর্গ, এটিকে আমরা বিকরণ, আর এটা হচ্ছে পরসর্গ। এই যে পরসর্গ আমাদের কাজটা হচ্ছে সাফিক্স নিয়ে। পরসর্গতে সেখানে আবার দেখানো হয়েছে এটাকে বলা হচ্ছে তোমার একটা হচ্ছে বিভক্তি যেটা শব্দের শেষে যুক্ত হয়, আর একটা হচ্ছে প্রত্যয়, ঠিক আছে? এটাকে আমি বলছি ইনফ্লেকশনাল সাফিক্স, এটিকে বলছি ডেরিভেশনাল সাফিক্স। আচ্ছা, যেমন আমি একটা শব্দ লিখলাম চলছে, চলছে, সে চলছে, গাড়িটি চলছে, গাড়িটি চলছে, এটা হচ্ছে ক্রিয়াপদ। এটাকে ভাঙলে আমি দুটো অংশ পাই, একটা পাচ্ছি চল আর একটা পাচ্ছি ছে। এটি হচ্ছে ক্রিয়া বিভক্তি, এটি ক্রিয়া বিভক্তি। চল হচ্ছে ক্রিয়ামূল বা ধাতু বা কৃত প্রকৃতি। তো এই যে ধাতুর সাথে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়েছে সেটা প্রত্যয় নয়,
ক্রিয়া বিভক্তি কি? ক্রিয়া বিভক্তি ক্রিয়ার অবস্থাটা প্রকাশ করে, ক্রিয়ার অবস্থাটা প্রকাশ করে। বিভক্তিটা কি করে? ক্রিয়ার অবস্থাটা প্রকাশ করে। ক্রিয়াপদ ক্রিয়াপদই থাকছে, ক্রিয়াপদ কিন্তু পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে। আবার নাম বিভক্তি আছে 7টি, সেটাও আমরা চিনি। সেটি নাম শব্দের পরে যুক্ত হয় এবং বাক্যের মধ্যে অন্য পদের সাথে সম্পর্ক স্থাপন করে, বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে। সুতরাং আমরা জানলাম যে বিভক্তি যুক্ত হলে নতুন কোনো পদের সৃষ্টি হয় না, কিন্তু প্রত্যয় যখন যুক্ত হবে, যেমন খেয়াল করো, আমি লিখলাম একে চল যোগ অন, চলন। আবার লিখলাম চল যোগ অন্ত, তাহলে কী হলো? চলন্ত। লক্ষ্য করো, এটি কিন্তু নাউন হয়ে গেল, এটি বিশেষণ হয়ে গেল, এটি বিশেষ্য, এটি বিশেষণ হয়ে গেল। তাহলে এইটি হচ্ছে, অন হচ্ছে প্রত্যয়, অন্ত হচ্ছে প্রত্যয়। তাহলে প্রত্যয় যখন যুক্ত হবে, শব্দের সাথে প্রত্যয় যুক্ত হলে কি দেখছি আমরা? নতুন শব্দ, নতুন শব্দ গঠিত হবে, নতুন শব্দ গঠিত হবে, নতুন পদ হবে, নতুন পদ হতে পারে, বা এই শব্দের রূপান্তর হতে পারে, শব্দের রূপান্তর হতে পারে, শব্দের রূপান্তর হতে পারে, বা পদের রূপান্তর হতে পারে, নতুন শব্দ হতে পারে। দুটো কথা লিখলাম, নতুন শব্দ বা নতুন পদ গঠিত হতে পারে এবং শব্দের রূপান্তর হতে পারে। এক কথা যদি আমি বলি, নতুন শব্দ বা নতুন পদ তৈরি করে ভিন্ন একটা পদ। চল এর সাথে অন যুক্ত হওয়ার সাথে সাথে চলন হলো। এই চল এবং চলন, চলটা ক্রিয়ামূল, কিন্তু এটা হয়ে গেল বিশেষ্য। আবার চলন্ত, এটি হয়ে গেল বিশেষণ, ঠিক আছে। আবার দেখো, মনে করো আমি বললাম যে, একটু আগে উদাহরণ দিলাম যে তোমার ঢাকাই বলেছি, ঠিক না? ঢাকাই, ঢাকা, ঢাকা যোগ আই, তো ঢাকাই শাড়ি, আমি যদি বলি ঢাকাই শাড়ি, তাহলে সুতরাং এটি বিশেষণের কাজ করছে। এই ঢাকাইটা পুরো এই তোমার পদটা শাড়িকে, শাড়ির অবস্থাটাকে প্রকাশ করছে, সুতরাং এটি বিশেষণের কাজ করছে। তো ঢাকা হলো নাউন, সেটার সাথে আই যুক্ত করার পরে সেটি হয়ে গেল অ্যাডজেক্টিভ। আবার এরকম যদি হয়, ঢাক যোগ আ, ঢাকা, লক্ষ্য করো সেখানে এই ঢাকটা কিন্তু ক্রিয়ামূল, আ যুক্ত হয়ে, আ প্রত্যয় যুক্ত হয়ে ঢাকা হলো, সেটি অন্য একটা ক্রিয়ামূল বোঝাচ্ছে, ক্রিয়াপদ বোঝাচ্ছে না। তো এই আমরা লক্ষ্য করলাম, প্রত্যয় যখনই যুক্ত হবে তখন নতুন শব্দ গঠিত হবে। তো এখন আসো, আমাদের এই যে প্রত্যয়ের মধ্যে আমরা এই, তোমরা জানো যে প্রত্যয়কে দুভাগ করা হয়েছে। একটি হচ্ছে তোমার এই কৃত প্রত্যয় এবং আরেকটি হচ্ছে তদ্ধিত প্রত্যয়। একটু আগে আমি যে উদাহরণটা দিলাম, ধরো পাগলামি, পাগল যোগ আমি, পাগলামি। এখানে এই পাগলটা হচ্ছে নাম প্রকৃতি, নাম প্রকৃতি, আর আমিটা হচ্ছে প্রত্যয়। এই যে প্রত্যয় নাম প্রকৃতির সাথে যুক্ত হলে সেই প্রত্যয়টাকে আমরা বলি তদ্ধিত প্রত্যয়, ঠিক আছে। আর আরেকটা উদাহরণ দিলাম, ডুবন্ত, ডুব যোগ অন্ত, ডুবন্ত। এটি হলো, এই ডুবটা হলো তোমার তোমার কৃত প্রকৃতি, কৃত প্রকৃতি, আর অন্তটা হলো কৃত প্রকৃতির সাথে যে প্রত্যয়টা যুক্ত হবে সেটি হচ্ছে কৃত প্রত্যয়। কৃত প্রকৃতি বা ক্রিয়া প্রকৃতি আমরা এটাকে বলতে পারি, ক্রিয়া প্রকৃতি বা কৃত প্রকৃতি, বা শুধু প্রকৃতি বলতে পারি, এটাকে বলবো কৃত প্রত্যয়। তাহলে কৃত প্রত্যয়টা হচ্ছে কি? ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয়টা যুক্ত হবে সেটি হচ্ছে কৃত প্রত্যয়,
আর নাম প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেটি হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তো প্রত্যয় দুই ধরনের, একটা কৃত প্রত্যয়, একটা তদ্ধিত প্রত্যয়। ঠিক আছে? তো আমি ইচ্ছে করলে এই প্রত্যয়টাকে যে আমি লিখলাম বা অন্ত লিখলাম ডুবন্ত, পাগল যোগ আমি পাগলামি, ইচ্ছে করলে যেমন বুদ্ধিমান আমি কিভাবে লিখব? বুদ্ধিমান, বুদ্ধিমান, এটার জন্য কি লিখব? এটা কি লিখব? বুদ্ধি, এই শব্দের মূল অংশটা কি? বুদ্ধি, বুদ্ধি যোগ মান। আমি কি কথা লিখব? এটা লিখলে কি হবে? হবে না, কারণ মান নামের আমাদের কোনো প্রত্যয় নেই। এটি হবে বুদ্ধি যোগ মতুপ। তাহলে প্রত্যয়ের কথা, প্রত্যয় আমি ইচ্ছে মতো বসালে হবে না, সুনির্দিষ্ট কিছু প্রত্যয় আছে। যেমন আমরা বিভক্তির ক্ষেত্রে শব্দ বিভক্তি আমরা দেখেছি সাত ধরনের আছে। ক্রিয়া বিভক্তিগুলো তোমার পুরুষ এবং কাল অনুযায়ী ব্যবহৃত হয়, সেটাও নির্দিষ্ট আছে। ঠিক একইভাবে প্রত্যয় কিন্তু নির্দিষ্ট আছে। সংস্কৃত প্রত্যয়ের কিছু আছে, বাংলা প্রত্যয় আছে, এবং কিছু প্রত্যয় তোমার এই কৃত প্রত্যয় হিসাবে ব্যবহৃত হয়, কিছু প্রত্যয় তদ্ধিত প্রত্যয় হিসাবে ব্যবহৃত হয়, আর কিছু প্রত্যয় আছে কৃত এবং তদ্ধিতে উভয় জায়গায় ব্যবহৃত হয়। এই যে সুনির্দিষ্ট কিছু প্রত্যয় আছে, আমাদেরকে এগুলো জানতে হবে। এর বাইরে কিন্তু আমরা ইচ্ছেমতো মন গড়া কিছু লিখতে পারবো না, বসাতে পারবো না। তো তোমার বইয়ে যে প্রত্যয়গুলো আছে মোটামুটি প্রায় সবগুলো এসেছে, সেগুলোকে আমি একটা ছক আকারে এখন দেখাচ্ছি। তাহলে আসো দেখি আমরা প্রত্যয়গুলো। তোমার বইয়ে যে প্রত্যয়গুলো আছে, এইখানে আমি লিখেছি বাংলা প্রত্যয়, আর এখানে লিখেছি সংস্কৃত প্রত্যয়। এই যে কৃত প্রত্যয়গুলো খেয়াল করো বাংলার, যে শূন্য কোনো প্রত্যয় যখন যুক্ত না হয়, অ, অন, অনা, আনি, অন্ত, অক, আ, আই, আও, আন, আনি, আরি, আরুও হতে পারে, আল, ই, ইয়া থেকে এ, উ, তা, তি, না, উয়া। সংস্কৃত প্রত্যয়গুলো দেখো, অনট, কয়ত, কয়ত রসিকা, তব্য, অনীয়, ত্রিচ, নক, ঘ্যান, জ, নিন, ইন, অল, ইষ্ণু, ব, র, উপ, সাঞ্চ, ঘয়। তদ্ধিত প্রত্যয়ের মধ্যে দেখো, তদ্ধিত প্রত্যয়ের মধ্যে যেমন আমি থেকে আম, আমো, মি, এক কথা। 2 নম্বর লিখলাম উক, আলি। 3 নম্বর লিখলাম আলি, আলো, আলি, এগুলো থেকে এলো। উড়িয়া থেকে উড়িয়া, উড়িয়া থেকে উড়ে, উড়ে থেকে রে। তারপরে 5 নম্বরে উড় লিখলাম। 6 আটিয়া থেকে টে, 7 অট থেকে ট। এখানে দেখো ইত, ইমন, ইল, ইষ্ঠ, ইন, তা, ত, তর, তম, নি, নিয়, বতুপ, মতুপ, বিন, র, ল, স্ন, স্ন, স্নি, স্নিক, স্নেয়। এগুলো হচ্ছে তোমার সংস্কৃত প্রত্যয়গুলো। তো এই প্রত্যয়গুলো তোমাকে আয়ত্ত করতে হবে, ঠিক আছে? আর আরেকটা জিনিস দেখো, বিদেশি তদ্ধিত প্রত্যয় যেগুলো, যেমন এই যে এখানে প্রথম 5টা লিখেছি আমি, ওয়ালা থেকে আলা, ওয়ান থেকে আন, পনা, আনা থেকে আনি, সা থেকে সে। এগুলো হচ্ছে প্রথম 5টা হচ্ছে হিন্দি। এরপরে ফার্সি দেখো, গড় থেকে কর, দার, বাজ, বন্দি, এগুলো হচ্ছে ফার্সি। আর আরবি হচ্ছে একটি। এই যে প্রত্যয়গুলো আছে, এই প্রত্যয়গুলোকে তুমি এরকম ছক আকারে কিন্তু প্রস্তুত করতে হবে। এই প্রত্যয়ের বাইরে কোনো প্রত্যয় তোমার ব্যবহৃত হবে না। এখানে অন্তত তোমার বইয়ে প্রত্যয়ের বাইরে কোনো প্রত্যয় নিয়ে কথা বলা হয়নি। মোটামুটি প্রত্যয়গুলো এসে গেছে, এগুলো আয়ত্ত করার চেষ্টা করতে হবে। এখন আসো, এখানে আমি লিখেছি অবশ্য কিছু কিছু আছে আবার তো ব্যবহৃত হয়, এই তোমার এই কী বলে তদ্ধিত, যেমন আই, হ্যাঁ, এগুলো আবার কিন্তু তদ্ধিত ব্যবহৃত হয়। হ্যাঁ, রশ্মি, ইয়া, ঠিক আছে? আর এই উয়া থেকেও এই যে আমি গোলমার্ক দিলাম, এগুলো কিন্তু এই বাংলা তদ্ধিত কিন্তু এই প্রত্যয়গুলো ব্যবহৃত হয়, যেগুলো তোমার কৃত প্রত্যয় হিসাবে ব্যবহৃত হয়, আবার তদ্ধিত প্রত্যয় হিসাবে ব্যবহৃত হয়, এই যে গোলমার্ক করা এই প্রত্যয়গুলো। আচ্ছা, এখন দেখো স্বরগত পরিবর্তন। স্বরগত পরিবর্তন এটি কি?
স্বরগত পরিবর্তন। তো আমরা এই যে কৃৎ প্রত্যয় যোগ করলে কোনো কোনো ক্ষেত্রে ধাতুর আদিস্বরের পরিবর্তন হয়। ঠিক আছে, কৃৎ প্রত্যয় যোগ করলে ধাতুর কোনো ক্ষেত্রে ধাতুর আদিস্বরের পরিবর্তন হয়। প্রত্যয় যোগ করলে কোনো ক্ষেত্রে ধাতুর কথা বলছি আমি, ধাতুর আদিস্বরের পরিবর্তন হয়, আদিস্বরের পরিবর্তন হয়। এই পরিবর্তনকে বলা হয় গুণ ও বৃদ্ধি। দুটো কথা, গুণ ও বৃদ্ধি। এখন আমরা গুণ এবং বৃদ্ধিটা চিনব। এই যে কৃৎ প্রত্যয় যোগ করলে ধাতুর, আমি বলেছি ধাতুর আদিস্বরের পরিবর্তন হয়, প্লাস আমরা ধাতুর শেষে ব্যঞ্জনের পরিবর্তন হয়। দুটো জিনিস, একটি হচ্ছে তোমার ধাতুর আদিস্বরের পরিবর্তন, একটি হচ্ছে ধাতুর শেষে ব্যঞ্জনের পরিবর্তন। তা আমরা যে আদিস্বরের পরিবর্তন হয় সেটিকে আমি বলছি গুণ ও বৃদ্ধি। তা আজকে শুধু গুণ ও বৃদ্ধিটাকে নিয়ে কথা বলি, আদিস্বরের পরিবর্তন। গুণ ও পরবর্তী পর্বে আমি এই ধাতুর শেষে ব্যঞ্জনের পরিবর্তন নিয়ে কথা বলবো, এবং ধারাবাহিকভাবে বইয়ে যেভাবে উপস্থাপন করা হয়েছে বইয়ের কথাগুলোকে আমি ধারাবাহিকভাবে আলোচনা করে যাব। তো প্রথমে দেখো গুণ আর বৃদ্ধিটা কি। গুণ হচ্ছে তোমার শুরুতে যদি রস্যি বা দীর্ঘি থাকে সেটি হয়ে যাবে এ, রস্যু বা দীর্ঘ থাকলে সেটি হয়ে যাবে ও, আর রি হয়ে যাবে অর। এটিকে আমরা বলছি গুণ। আর বৃদ্ধিটা কি? বৃদ্ধিটা হচ্ছে অ থাকলে হয়ে যাবে আ, রস্যি দীর্ঘি থাকলে সেটি হয়ে যাবে ওই, রস্যু দীর্ঘ থাকলে সেটি হয়ে যাবে ঔ, এবং রি থাকলে সেটি হবে আর। ঠিক আছে, আমরা একটা করে উদাহরণ দিতে পারি। যেমন আমি বললাম চীন যোগ আ সমান কি? চেনা। লক্ষ্য করো, এই যে ধাতুর শুরুতে কি ছিল? রস্যি। ধাতুর আদিস্বরটা ছিল রস্যি। আমরা দেখলাম যে রস্যি বা দীর্ঘি থাকলে সেটা হয়ে যাবে এ হয়ে গেল, চেনা। আচ্ছা, এরপর দেখো রস্যু দীর্ঘ থাকলে হয়ে যাবে ও। যেমন ধু যোগ আ, ধোয়া। তোমার বইয়ে দেওয়া আছে ধু যোগ কি? ধোয়া। লক্ষ্য করো, এই ধুটা কি? ধুয়ের মধ্যে কি আছে? ধ যোগ উ থাকলে হয়ে যাচ্ছে ও, ধোয়া। ধ যোগ ও, ধো। আর রি থাকলে হচ্ছে অর। যেমন ক্রি যোগ তা, কর্তা।
লক্ষ্য করো এখানে কি আছে, রি, ধাতুর শুরুতে আছে তোমার রি, কর্তা, এটাকে আমি বলছি কর্তা, কর্তা, তাহলে কর, ক যোগ অ যোগ র, কর, কর্তা। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে গুণ। এই পরিবর্তনটা ধাতুর শুরুতে এই তোমার স্বরধ্বনির এই পরিবর্তনটা হয়। এই গুণের কথা আমরা জানলাম। বৃদ্ধির ক্ষেত্রে দেখো, আমি যদি বলি পচ যোগ অ, পাচক, পচ যোগ অ, পাচক, কি করে লক্ষ্য করো, পচ এ পয়ের সাথে যুক্ত স্বরধ্বনি কি, এ প যোগ অ, পয়ের সাথে যুক্ত স্বরধ্বনিটা হচ্ছে এটি অ, তাহলে অ থাকলে সেটি হয়ে যাচ্ছে আ, তাহলে প আ, প যোগ আ সমান, এটাকে আমি লিখব কিভাবে, এটি পা। ঠিক একইভাবে তোমার রস্যি দীর্ঘে থাকলে সেটি হয়ে যাচ্ছে ওই, যেমন শিশু যোগ অ, শৈশব। আমি বললাম শিশু শৈশব, কিভাবে হলো সেটি লক্ষ্য করো। এই যে শুরুতে ধাতুর শুরুতে আছে তোমার ই, ই তালব্যস্য যোগ ই, তাহলে ই, ইটা হয়ে যাবে ওই, সই। হ্রস্ব যুব যোগ অন, যৌবন, একই রকম উ, 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 হ্রস্ব দীর্ঘ থাকলে ও, উ, যুব, ও, ঠিক আছে। রি থাকলে আর, যেমন ক্রি যোগ ঘ্যান, কার্য, ক্রি যোগ ঘ্যান, কার্য। দেখো এখানে রি আছে, রিটা কি হলো, কার্য, এটাকে আমি বলছি কার্য, কার্য, তাহলে হয়ে গেল রি থাকলে সেটি হলো আর, কার, আর, আর হয়ে গেল কার্য, কর্য নয়, অর হয়নি, অর হলে সেটি গুণ, আর হলে সেটি বৃদ্ধি। এটি হচ্ছে তোমার গুণ এবং বৃদ্ধি। সম্প্রসারণ একটি আছে, সেটা আমাদের বইয়ে আলোচনা নেই, আমরা এখানে এই বইয়ে এটুকু আলোচনা করা হয়েছে, ধাতুর আদিস্বরের এই পরিবর্তনটা এই দু ধরনের, একটি হচ্ছে গুণ, একটি হচ্ছে বৃদ্ধি। এবার আসো আরেকটা কথা, গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে ইত। ইত কথাটা এটা জানতে হবে আমাদের। ইত বা এটাকে আমরা অনুবন্ধ বলে থাকি, ইত বা অনুবন্ধ। ইত বা অনুবন্ধটা কি, এটাকে লিখি আমরা ইত বা অনুবন্ধ। এটি কি, এটি হচ্ছে আমরা লক্ষ্য করে থাকি তোমার এই প্রত্যয়ের সাথে কিছু বাড়তি কিছু তোমার এই বর্ণ থাকে, যুক্ত হয়, প্রত্যয়ের সাথে কিছু বাড়তি বর্ণ যুক্ত হয়, যেটি ধাতু বা শব্দমূলের সাথে যুক্ত হওয়ার সময় তোমার এই ধাতু বা শব্দমূলের সাথে যুক্ত হয় না, এটা বাদ যায়। তো এটাকে বলতে পারি আমরা, দেখো প্রত্যয়ের সঙ্গে বাড়তি কিছু বর্ণ থাকে যা ধাতু বা শব্দের সঙ্গে যুক্ত হয় না, এই বাড়তি অংশ যা লোপ পায় তাকে আমরা ইত বা অনুবন্ধ বলে থাকি। যেমন গম যোগ কয়ত, গম যোগ কয়ত, গত। এখানে ইট কোনটি হয়েছে, এই যে প্রত্যয় ছিল কয়ত, প্রত্যয় ছিল কয়ত, আসলে কয়ত এর জায়গায় আমি দিতে পারতাম, প্রত্যয়ের কোন অংশটা এই বাদ পড়েছে, ইট হয়েছে, সেটি হচ্ছে ক, এখানে ক ইট হয়েছে, ইট, এখানে ক বাদ পড়েছে,
এই কটা হচ্ছে বাড়তি অংশ। এরকম কিছু বর্ণ আছে যেগুলো এই তোমার এগুলো আমরা সংস্কৃতিতে দেখব, সংস্কৃত প্রত্যয়ের ক্ষেত্রে দেখব যে এই ঈদ বা অনুবন্ধের বিষয়টা ঘটে। আমরা কয়েকটা ঈদ বা অনুবন্ধটা লক্ষ্য করি, তোমার বইয়ে এই বিষয়গুলো আছে। যেমন খেয়াল করো, আমি লিখলাম তোমার এই এখানে লিখলাম যে প্রত্যয় ঈদ, আর যেটা থাকে ঈদের পরে যেটা যুক্ত হয় থাকে, আমি লিখলাম থাকে শব্দের সাথে, বা যেমন অনট, অনটের মধ্যে কি থাকে, অনটের মধ্যে লুপ্ত হয় কি, বাদ পড়ে কোনটি, টটা বাদ পড়ে যায়, অন থাকে, থাকে অন। একটা উদাহরণ দিতে পারি আমরা, দৃশ যোগ অনট, দৃশ যোগ অনট, দর্শন। তাহলে এখানে 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 বাদ পড়লো কোনটি, ট। খেয়াল করো, টটা ইট হয়েছে, টটা ইট হয়েছে। এই যে প্রত্যয়ের সাথে বাড়তি কিছু বর্ণ বা এই বর্ণ সমষ্টি যুক্ত হয়, বাড়তি কিছু বর্ণ যুক্ত হয়, যেটি এই তোমার ধাতু বা শব্দমূলের সাথে এই যুক্ত হয় না। এটি যখন নতুন শব্দ গঠন করে তখন সেটি থাকে না, সেটি বাদ পড়ে। তো টটা ইট হলো। এরকম আরও কিছু আমরা বলতে পারি, যেমন দেখো কয়ত, কয়ত এর মধ্যে একটু আগে আমরা দেখেছি এখানে তোমার কটা বাদ যাবে, থাকবে ত। যেমন খ্যাত, খেয়া যোগ কয়ত, খ্যাত। লক্ষ্য করেছ যে এখানে বাদ পড়েছে তোমার কটা ইট হয়েছে। তারপরে দেখো তোমার কয়ত রস্বীকার একই কথা, এখানেও দেখবে তোমার ক বাদ পড়বে, ইট হবে, টি থাকবে। হ্যাঁ, গম যোগ কয়ত অস্বীকার, তাহলে গতি, এখানে কটা বাদ পড়েছে। এরপর দেখো ত্রিচ, ঠিক একইভাবে ত্রিচের মধ্যে তোমরা দেখে থাকবে যে এখানে লুপ্ত হচ্ছে কি, চ লুপ্ত হচ্ছে। হ্যাঁ, থাকছে ত্রি, তবে ত্রিটা শেষ পর্যন্ত হয়ে যায় ত্রি থেকে তা। যেমন দা যোগ ত্রিচ, দা যোগ ত্রিচ, দাতা, দাতা। তোমার লুপ্ত হয়েছে তোমার কোন অংশটাই, ঈদ বাদ পড়েছে ঈদ চ, এবং থাকছে ত্রি, থাকছে ত্রিটা কিন্তু তাতে পরিণত হচ্ছে। এরপর দেখো নক, নক, নকের মধ্যে ন বাদ পড়ে, ক থাকছে। ক উচ্চারণ আমরা অক, নকটা অক, অক হবে। যেমন তোমার পট যোগ নক, পাঠক। ঠিক একইভাবে তোমার আমরা ঘ্যান, ঘ জফলা, এখানে ঘ্যানের মধ্যে ঘ বাদ যাবে, ন বাদ যাবে, থাকবে জ। যেমন আমরা দেখিয়েছি এই কার্য, ক্রি যোগ ঘ্যান, কার্য। ঠিক আছে, তারপর দেখো নিন, নিনের মধ্যে ন বাদ যাবে, ইন থাকবে। যেমন গ্রহ যোগ নিন, গ্রাহী। এখানে ইনটা আবার দীর্ঘীয় হতে পারে পরিবর্তিত হয়ে। তারপর দেখো অল, অলের মধ্যে তোমার ল বাদ যাবে, হ্যাঁ, অ থাকছে,
জি যোগ অল, জয়। ঠিক আছে, তো আমরা লক্ষ্য করলাম তাহলে ইটটা বুঝলাম। ইট হচ্ছে তোমার, ইটটা কি, ইট, ইট বা অনুবন্ধ হচ্ছে তো তোমার প্রত্যয়ের সাথে, এটা সংস্কৃত প্রত্যয়ের বেলা আমরা লক্ষ্য করে থাকি, কিছু প্রত্যয়ের সাথে কিছু বাড়তি কিছু বর্ণ যুক্ত হয়, যেগুলো এই প্রকৃতি প্রত্যয়জাত যে শব্দ হয় সেটির সাথে কিন্তু যুক্ত হয় না, বাদ পড়ে। এই বর্ণগুলোকে আমরা বলে থাকি ইট, এবং এই সংস্কৃত প্রত্যয়ের ক্ষেত্রে আমরা এগুলো লক্ষ্য করব। তো ঠিক আছে, আজকের আলোচনা এই পর্যন্ত। আমরা প্রকৃতি নিয়ে কথা বলেছি, প্রত্যয় নিয়ে কথা বলেছি, কৃত প্রকৃতি এবং তদ্ধিত নাম প্রকৃতি দুই ধরনের। তারপরে প্রত্যয়ের বেলায় আমরা লক্ষ্য করলাম যে কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। তো আরও কিছু, যে আমরা যে ধাতুর সাথে যখন প্রত্যয় যুক্ত হয়, কৃত প্রকৃতির সাথে যখন প্রত্যয় যুক্ত হয়, ধাতুর আদিস্বরের পরিবর্তন হয়, সেটাকে গুণ এবং বৃদ্ধি বলেছি, সেগুলো নিয়ে কথা বলেছি। সর্বশেষ আমরা এই যে সংস্কৃত প্রত্যয়ে কিছু বাড়তি বর্ণ যুক্ত হয়, যেগুলো এই তোমার তদ্ধিতান্ত এবং কৃদন্ত পদের সাথে যুক্ত হয় না। তদ্ধিতান্ত এবং কৃদন্ত পদ, আমি খুব গুরুত্বপূর্ণ দুটো কথা বাদ দিয়ে গিয়েছি। কৃদন্ত পদটা কী এবং তদ্ধিতান্ত পদটা কী? কৃদন্ত পদ হচ্ছে তোমার, কৃদন্ত পদে যে আমি লিখলাম একটু আগে, চল যোগ অন্ত, চলন্ত, এই যে এটি হচ্ছে তোমার এই ক্রিয়া প্রকৃতি, এটি হচ্ছে তোমার কৃত প্রত্যয়। এই ক্রিয়া প্রকৃতি এবং কৃত প্রত্যয় যোগে যে গঠিত শব্দ, সেটিকে আমি বলছি কৃদন্ত পদ, কৃদন্ত পদ। আবার যখন এই তোমার বলছি আমি তোমার রূপালী, রূপা যোগ আলী, রূপালী, এটি হচ্ছে তোমার, রূপালীটা হচ্ছে তদ্ধিতান্ত পদ, রূপালীটা হচ্ছে তদ্ধিতান্ত পদ, তদ্ধিতান্ত পদ। অর্থাৎ এই যে নাম প্রকৃতির সাথে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে যে পদ গঠিত হবে সেটি হচ্ছে তদ্ধিতান্ত পদ, আর ক্রিয়া প্রকৃতির সাথে কৃত প্রত্যয় যোগে যেই পদ গঠিত হবে সেটি হচ্ছে কৃদন্ত পদ। ঠিক আছে, তো আজকের আলোচনা এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ।